আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছেন আমির খসরু। এদিকে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো নির্বাচন ও দল গোছানো, এনসিপির মনোযোগ কোথায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। সংস্কারের কথা বিএনপির আগে কেউ বলেনি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 7 বছর আগে ভীষণ 2030 জাতির সামনে তুলে ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2 বছর আগে 27 দফা দিয়েছিলেন তারেক রহমান। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের ফলাফল নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নাকি ঐক্যমত্য হয়নি। গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐক্যমত্য না হয়ে থাকলে সেটা করবে জনগণ। ভোট ও ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। বিচার অসম্পূর্ণ থাকলে সেই দায়িত্ব বিএনপি পালন করবে উল্লেখ করে আমির খসরু বলেন, কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ পার করেনি, আমাদের মতো এত ত্যাগ কেউ করেনি। 5ই আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের অনেকেই বিদেশে থাকতেন, আর আমাদের হয় জেলে না হয় ফাঁসির কাষ্ঠে থাকতে হতো। সুতরাং বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, তোমাদের উপর কোনো ভরসা নাই। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা প্রশংসনীয়। তিনি সুষ্ঠু গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অত্যাবশ্যক বলে মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিচ্ছে: সংস্কার, ঘাতকদের বিচার এবং সাধারণ নির্বাচন। তিনি আরো বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে অগ্রগতি অর্জন সহ অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে সরকার। পূর্ববর্তী সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। যুব সমাজের উদ্যোগে আমি দায়িত্ব নিয়েছি, কারণ তারা চায় দেশে স্থিতি ফিরুক, সমস্যার সমাধান হোক, বলেন অধ্যাপক ইউনূস। তিনি আরো বলেন, গত 10 মাসে আমাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা জাপান দিয়েছে, এজন্য আমি জাপানের প্রতি কৃতজ্ঞ। এই সফর মূলত একটি কৃতজ্ঞতা প্রকাশের সফর। অধ্যাপক ইউনূস আরো আসোকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান, যেন তিনি সরাসরি পরিবর্তনগুলো দেখতে পারেন। আসো এবং তার সঙ্গে থাকা কয়েকজন জাপানি সংসদ সদস্য বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা আরো বাড়বে। বাংলাদেশ আশা করছে আগামী আগস্টের মধ্যে আলোচনা সম্পন্ন করে সেপ্টেম্বরের মধ্যে এই চুক্তি সই হবে। চুক্তি সই হলে জাপান হবে বাংলাদেশের প্রথম ইপিএ স্বাক্ষরকারী দেশ। প্রধান উপদেষ্টা জাপানি সংসদ সদস্যের কাছে রোহিঙ্গা শরণার্থী সংকটের কথাও তুলে ধরেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানাতে জাপানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বে অন্য কোনো শরণার্থী সংকটের মতো নয়। তারা অন্য কোনো দেশে যেতে চাইছে না, তারা শুধু নিজেদের ঘরে ফিরতে চায়। সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে বলছেন মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এইভাবে চলতে থাকলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার। বক্তব্যে মির্জা আব্বাস বলেন, তরুণদের এই আন্দোলন আমাদের দারুণভাবে আন্দোলিত করেছে। এই বয়সে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে 3 বারের প্রধানমন্ত্রী করেছিলাম। আপনারাও তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণমানুষের আকাঙ্ক্ষিত আস্থার একটি প্রতীক ছিল সরকার, কিন্তু 9 মাসের কার্যক্রমে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এদেশের মানুষকে সরকার অবজ্ঞা করছে। এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছে অর্থাৎ 90% এদেশের নাগরিক নয়। মির্জা আব্বাস বলেন, আন্দোলন করলেও ছাত্র জনতা, আর ওনারা ঘাড়ে চেপে বসেছেন, আমাদের ঘাড়ে চেপে বসেছে। ওনারা বলছেন সংস্কার করে নির্বাচন
নির্বাচন দেবেন, এই 9 মাসে যা পারেননি 9 বছরেও পারবেন না, 90 বছরেও পারবেন না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করবেন সেটা আপনারা ভালো জানেন। তিনি বলেন, আমি একটা মিটিং এ প্রশ্ন করেছিলাম সেন্ট মার্টিন সাজেকে কি হচ্ছে, সরকার এটা একটু আমাদের কাছে স্পষ্ট করুক। আজও সরকার স্পষ্ট করেনি। আজকে করিডোর নিয়ে কথা হচ্ছে, করিডোরের লাভ কি লস কি সেটা দেখা দরকার নেই। আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই না, এর চেয়ে বেশি কিছু আমাদের দাবি নেই। করিডোরের কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, উনি বলেছেন ভালো মানুষের হাতে দিতে হবে। আমরা বুঝি আপনারা কি করছেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না। স্টারলিংক ছাড়া চলেছি, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। স্টারলিংক আনছেন কার জন্য? আনছেন আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলার জন্য। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু একজন তরুণ বেঁচে থাকলেও দেশের ভৌগোলিক অখণ্ডতা বিঘ্নিত হতে দেব না। কেউ কেউ বলছেন বাংলাদেশ মানচিত্র পরিবর্তন হবে। আমি জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে? ছোট হবে না বড় হবে? সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওদের কাজকর্ম কথাবার্তায় দেশপ্রেমিক মানুষের মনে ভীতির সঞ্চার হয়। আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে, আমরা কাজের কথা বলি তখন তারা অপকর্মের কথা বলে। আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্নভাবে চাঁদাবাজি করছে, বিএনপির উপর দায় চাপাচ্ছে। আপনারা সতর্ক থাকুন। আমরা আগেই বলেছি যারা চাঁদাবাজি করে তাদের কেন পুলিশ ধরে না। নির্বাচন ও দল গোছানো, এনসিপির মনোযোগ কোথায়? নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে বেশি দিন হয়নি, এখনো দলটি ঠিকঠাক গুছিয়ে উঠেছে তাও বলা যাচ্ছে না। এরই মধ্যে তাদের নিতে হচ্ছে জাতীয় নির্বাচন প্রস্তুতি। একদিকে নির্বাচন, অন্যদিকে দল গোছানোর কাজ, কোনোটাকে প্রাধান্য দেবে দলটি তা নিয়ে চলছে আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের এই দলটিকে আপাতত সাংগঠনিক কাঠামো, শৃঙ্খলা ও গঠনতন্ত্র প্রণয়নের মতো মৌলিক কাজে বেশি মনোযোগ দিতে হচ্ছে। এবছরের 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেদিন দলটির একটি আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং পরে 217 সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দলটির নেতারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আলাদা আলাদাভাবে সক্রিয় হন। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে অবশ্য নানা কারণে আলোচনা সমালোচনার মধ্যে আছে এনসিপি। দলটির কেন্দ্রীয় নেতাদের বিলাসবহুল জীবনযাপন, জনসংযোগ, বিশাল গাড়িবহর, তদবির বাণিজ্য, জেলায় জেলায় নেতাকর্মীদের মাঝে হট্টগোল ও হাতাহাতি নিয়ে নানা নেতিবাচক খবর ও গুজব দুটোই ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের বিতর্কিত স্ট্যাটাস ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এসবের মাঝেও দল গোছানো এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি দুটো কাজে চালিয়ে যাচ্ছে এনসিপি। তবে আপাতত দল গোছানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে বেশি। কাউকে বলা হয়নি আপনি কোন আসনে নির্বাচন করবেন, বরং সবাইকে জেলাভিত্তিক সাংগঠনিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, এনসিপির একাধিক নেতা জানিয়েছেন আপাতত দল গোছানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছেন তারা। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার কমিটি গঠনের জন্য সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। নেতাদের আসন ভিত্তিক প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে জেলা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকতে বলা হয়েছে। এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, নতুন দল বলে পূর্ণাঙ্গ কমিটি গঠনতন্ত্র, নিবন্ধনের আবেদন, এসব নিয়মিত কাজ, এগুলো একদিনে হয় না। আমরা এসব নিশ্চিত করছি, এগুলোর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা একই কাজের দুই দিক। আমরা দল গোছানোর দিকে বেশি ফোকাস দিচ্ছি। কাউকে বলা হয়নি আপনি কোন আসনে নির্বাচন করবেন, বরং সবাইকে জেলাভিত্তিক সাংগঠনিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই সারা দেশের প্রতিটি মানুষ, বিশেষ করে যারা জুলাই সংগ্রামে অংশ নিয়েছেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজা উদ্দিন অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য 12 সদস্যের একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে দলটি। এই কমিটির প্রধান করা হয়েছে দলের 1 নম্বর যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আলামিনকে। এছাড়া কেন্দ্রীয় নেতাদের কার্যক্রম ও তৃণমূলে দেখা বিশৃঙ্খলা মোকাবেলার একাধিক কমিটি গঠন করা হয়েছে। কেউ যেন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে, সেজন্য সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখা হবে, এমন সিদ্ধান্ত হয়েছে দলীয়ভাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।